বিরোধী দল থেকে যদি বলা হয়ে থাকে যে বর্তমান সরকার মানে আওয়ামী স্ট্রাকচারে ফিরে যাচ্ছে কিনা, এটি তো প্রশ্ন। জি। প্রশ্ন হচ্ছে যে একটু প্রাসঙ্গিক একটা বিষয় পিছিয়ে একটু নিয়ে আসি, তাইলে বুঝবেন। এগুলার মানে হচ্ছে এই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, একটা কথা আছে না। দেখুন, মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদের কাজটা কি? সংবিধান মোতাবেক তাদের কাজ হইল রাষ্ট্রপতি নির্বাচন করবে, স্পিকার নির্বাচন করবে, ডেপুটি স্পিকার নির্বাচন করবে, হুইপ নির্বাচন করবে, বাজেট প্রণয়ন করবে, আইন প্রণয়ন করবে, সাব কমিটি তৈরি করবে, তারা বিভিন্ন বিষয়ে সুপারভাইজিং করবে, করার পর তারপরে যদি কোনো আইন করতে হয় তাহলে সেটা আইনটা করবে। তাদের শুধু দক্ষতা ওইটুক দরকার যে আইন করার সময় যাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন না হয়, সেই মেধা ইনশাআল্লাহ তাআলা খুব কম লোকই রয়েছে, আমরা বহু আইন নিয়ম পাইছি সাংঘর্ষিক হয়ে যায়। তো বিষয়গুলো না, এইগুলো তাদের করার কথা। এইগুলো করলে তারা এমপি হোস্টেলে থাকবে কিংবা ঢাকায় ঘরবাড়ি ভাড়া করে থাকবে সেই হিসাবে। এখন আসেন, হাসনাত আবদুল্লাহরা গাড়ি চাইছে, কথাটা আসলে কিন্তু তারা যে গাড়িটা চাইছে তারা কিন্তু ওই ট্যাক্স ফ্রি গাড়ি চায় নাই, তারা চেয়েছে সরকারি গাড়ি। ডিসি সাহেবের গাড়ি চলে না, উপজেলা চেয়ারম্যান গাড়িতে চড়ে না, সেগুলো ট্যাক্স ফ্রি গাড়ি না, সেগুলো সরকারি গাড়ি, সেইটার কথা বলছে। আর যদি বলেন যে না ওই গাড়িই চাইছে, তর্কের খাতিরে ধরে নিলাম, ভুলটা করলো কি? রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নাই। গণভোট করেছিলেন, গণভোট মানলাম না, সংস্কার করার কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছিলাম, করলাম না, এটাও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং কেউ এগুলার দোষ ধরতে পারবেন না। দোষ যদি ধরেন তাহলে ছোট বইলা, ও ছোট তাই দোষ ধরলাম, তাহলে দোষটা কিসের? সকালে কথা বলেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, মানেটা কি? সকালে এক কথা বলবো, বিকাল আর এক কথা, পরশুদিন আর এক কথা, এবং সেটা বৈধ গত 55 বছর যাবত দেখছি। কাজে এই ইস্যু কোনো ইস্যুই না, গাড়ি চাইতেই পারে। কালকে যদি কয় যে ট্যাক্স ফ্রি গাড়ি দাও, সেটাও দিতে হবে, শেষ কথা বলতে কিছু নাই। এটা তো 55 বছর ধরে আমাদেরকে শিখাইছে, তাহলে এটা দোষটা কিসের? এইবার আসেন পুরনো স্ট্রাকচারে মানে ফিরে যাচ্ছে কিনা। আরও একটু রেফারেন্স দিয়ে নেই গাড়ি প্রসঙ্গে। জি। আমেরিকার মতো দেশেও কিন্তু এমপিদের বিভিন্ন জায়গায় অফিস থাকে মুভ করার জন্য, সেই হিসাবে গাড়ি চাওয়াটা অযৌক্তিক কিছু না। কিন্তু জবাব দিলাম ওদের ওই কথাটার, যে শেষ কথা বলতে যখন কিছু নেই, সবার অধিকার আছে একই কায়দায় চলার। নিজের কথা ঠিক রাখেন আগে, তারপর অন্যেরটা ঠিক রাখতে বলবেন। এইবার আসেন, আপনি যদি লক্ষ্য করে দেখেন 15 থেকে 16 বছর আগে, অর্থাৎ গত 15-16 বছর যদি আমরা ধরি ওইভাবে, বাংলাদেশের টোটাল মিডিয়া ছিল কি? পতিত সরকারের পক্ষে, মানে যে সরকারটা চলে গেছে তার পক্ষেই তো ছিল। তখন কিন্তু 15-16 বছর যাবৎ এই মিডিয়ায় আজকের যারা সরকার গঠন করছে তারা কোনো কাভারেজ পায় নাই। বরং 10 ট্রাক অস্ত্র কারা কারা আনছে নাম লিখে দিচ্ছে পত্রিকা আগেই, বাবর, XYZ সব বিএনপির লোক। 21 আগস্ট গ্রেনেড হামলা হইলো, সবার আগে বেগম খালেদা এবং তারেক রহমান সাহেবের নাম চলে আসলো, অলরেডি করছে। পুলিশ রিপোর্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, পত্রিকায় ছাপে নাই, আমি তো বানাই বলতেছি না। রমনা বটমূলে কইছে এগুলাও সরকার করছে। মানে ক্ষমতাসীন সরকার কারা? তখন ছিল বিএনপি, তখন কিন্তু ক্ষমতায় ছাড়া। তারপরে এটা তার মানে কি? তার মানে হইল 15-16 বৎসর যাদের পক্ষে মিডিয়া ছিল, 15-16 বৎসর যাদের বিরুদ্ধে মিডিয়া ছিল, সেই মিডিয়া ঘুইরা যদি 15-16 বছর যাদের পক্ষে তাদের থেকে ঘুইরা এদের পক্ষে আসে, তাহলে ন্যাচারালি বুঝতে হবেই যে ওদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তারা অর্জন করতেছে। তাহলে আসবে কেন? পত্রিকা তো পত্রিকার জায়গায় আছে। পত্রিকা আগে লিখতো মুস্তফা কামাল সাহেবের পক্ষে, এখন পত্রিকা লেখে রাজ্জাকির পক্ষে। অর্থাৎ মুস্তফা কামাল সাহেবের যে গুণাগুণগুলো ছিল, মুস্তফা সাহেব পলাতক হয়ে গেছে, এখন সেই গুণগুলো রাজ্জাকি সাহেব যত ধারণ করবে পত্রিকা কভারেজ তত পাইতে থাকবে। ভেরি সিম্পল, এখানে তো বোঝার কিছু নাই। তা নাহলে যেই পত্রিকা যা লিখছে আপনারা সবাই জানেন, সেই পত্রিকা রিভার্স হয় কেমনে? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখন কথা হলো পত্রিকা ঘুরলো না আমি ঘুরলাম, এইটা হলো কোশ্চেন। তা আমার কাছে মনে হয় যে পত্রিকার জায়গায় আছে, আমরা ঘুরে গেছি বিধায় ওনার জায়গায় আমি গেছি, তাই আমি আমার কাভারেজটা পাচ্ছি। যদি এখান থেকে আমি আবার ঘুরে যাই, হ্যাঁ, তাহলে আবার কাভারেজটা ঘুরে যাবে। কারণ আমার কাছে মনে হয় না পত্রিকার কোনো আইডিওলজি চেঞ্জ হয়েছে যাদের কথা বলি। এই মিডিয়াও ঘুরে যেতে পারে কালকে সকালবেলা, কারণ এই মিডিয়াগুলো গত 15 বছর কে কোথায় ছিল, কে কী করছে, ভাই রেকর্ড আছে, তো রেকর্ড আছে, এটা তো নতুন কিছু না। আমরা মনে করি যে আজকাল অ্যাটাক করে কেমনে এক একজনরে। আপনি দেখেন এই যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, সেটা নিয়ে কতজনে যারা পার্লামেন্টের বিষয়ে বলতেছে এই সংবিধানই রাখতে হবে, এর কোনো বিকল্প নাই, তারই ভিডিও দেখাচ্ছে, উনিই বলছিলেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা। আমি বেগম খালেদা ছাড়া বলছি, উনি যা বলছেন তো বলছেনই, আরও লোক আছে।
মিডিয়া সামনে আসতেছে। এটার মানে হচ্ছেই আপনি আমি যত চিন্তাই করি না কেন, আপনি সুটেড মুটেড যাই থাকেন না কেন, আপনি মেম্বার অফ পার্লামেন্ট থাকেন, মন্ত্রী থাকেন, ইউ বিলিভ ইট অর নট, দেশের সাধারণ মানুষও অ্যাকচুয়ালি বোঝে। আমরা মনে করি কি জানেন, এরা কিছু বোঝে না। আজকে থেকে 40 বছর পিছনে যদি যান, দেখবেন গ্রামে মাতবররা যে বিচার করতো, লেখাপড়া জানে না কিছু না, অনেক ন্যায় বিচার হইতো, কারণ বিবেক বোধটা ছিল। আপনি এখন ন্যায় বিচার করবেন কি? আপনার তো বিবেক বোধই নাই। আপনি সকালে এক কথা বিকালে এক কথা বলতেছেন, তাহলে আপনি কিভাবে আশা করেন? সুতরাং আমি আবারও বলছি, এই যে এই মিডিয়ার জায়গায় মিডিয়া আছে, আমি তো বললাম মিডিয়ার জায়গায় মিডিয়া আছে। মিডিয়া খালি লোক পরিবর্তনে মিডিয়া একই গুণে আছে। মিডিয়ার কাজ হলো কি, আমি কখন কার প্রশংসা করব, আর প্রশংসা করতে হলে কী করতে হবে? মিডিয়ার আইডিওলজি আছে। এখন মিডিয়ার আইডিওলজি মোতাবেক যিনি কাজ করবেন, মিডিয়ার কভারেজ সে পাবে। এখন আসেন, লোড বেয়ারিং বিম আছে কতগুলো? একটা বিল্ডিংয়ে 60টা 70টা বিম থাকে, কিন্তু এর ভিতরে লোড নেয় 15-20টায়। বাকিগুলা এক্সটেনশন করবেন, রুম বাড়াবেন, এই জন্য দরকার। কিন্তু লোড বেয়ারিং বিম 12-14টা। এই যে মিডিয়া জগৎ বলতেছে, মিডিয়া জগৎ আপনি আমার চেয়ে ভালো জানেন, লোড বেয়ারিং মিডিয়া কিন্তু সব না, 2-4টা। কোনো মিডিয়া আছে যে ইটসেলফ এ প্রতিষ্ঠান, ওখান থেকে সিদ্ধান্ত আসে। আমরা যেমন ভিতরে ঘটনা পাইছি 111-এর, এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে 111 ইস্যুতে ধরে নাই, ধরছে মানব পাচার আইন টেন ইত্যাদিতে, কিন্তু তারপরে বেরোয় এসছে 111-এর কাহিনী। সেখানে 2টা পত্রিকার নামও বলছে। সেই পত্রিকার নাম না বললে এইভাবে আসছে, 2টা পত্রিকার সম্পাদকের কথা আসছে। আমার কাছে মনে হয় দেশবাসী সবাই গেস করতে পারতেছে, বাট আছে তো, তাদের মতোই আছে। জেনারেল ইজ ইন কাস্টোডি, বাট দ্য পেপার অথরিটি ইজ নট ইন দ্য কাস্টোডি। ইট ডাজ নট মিন যে আমি বলতেছি তাদেরকে নেন কাস্টোডিতে, নো। আমি কিন্তু অলওয়েজ ডিবেট করি, আমি আসল জিনিসটা তোলার চেষ্টা করি। আপনারে জেলে নিবে, ওনারে জেলে নিবে না কারে জেলে নিবে, এজন্য আমি এখানে বসি না। আমি চিত্রটা দিতে চাচ্ছি যে ইনফ্যাক্ট হয় কি। কাজেই মিডিয়া যেহেতু 16 বছর যাদের বিরোধিতা করছে, কোনো রিপোর্ট তদন্ত হওয়ার আগেই যখন তাদের বিরুদ্ধে লিখছে, সেই মিডিয়া যখন ঘুরে গেছে, সেই মিডিয়া নিজে জানে না তখন লিখতো কি? সেই মিডিয়া তো জানে। আপনি কি চিন্তা করেন কেউ না জানুক? একটা কথা আছে, কয় ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। তো যে পত্রিকা তখন কেন লিখতো আর এখন কেন প্রশংসা করে, সেটা পত্রিকা জানে। এক, আর যার বিরোধিতা করছিল পত্রিকা 16 বছর, তার পক্ষে কেন লিখতেছে সেটাও সে জানে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কেন। তো এই যে বক্তব্যটা যে তুলছে যে আওয়ামী লীগের স্ট্রাকচারে গেছে কিনা, আপনি এটা দিয়ে বুঝে নেন যে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছিল, যে মিডিয়াগুলো, সেই মিডিয়া যাদের বিরোধিতা ছিল, সেই মিডিয়াগুলো তাদের পক্ষপাতিত্ব কেন করছে? তারা কি তাদের নীতি পাল্টাইছে, নাকি আমি আমার নীতি পাল্টাইছি? ইটস এ কোশ্চেন মার্ক থাকলো জনতার জন্য। জি, প্রশ্ন একটি ছুড়ে দিয়েছেন জনতার উদ্দেশ্যে। আমি শেষের দিকে চলে এসেছি, আমি একটু অন্য দিকে যেতে চাই। গণপরিবহন কমে গেছে, এর মধ্যে ভাড়া সরকার বলছে বাড়ানো হবে, কিন্তু আমরা দেখছি যারা গণপরিবহনে যাতায়াত করি, ভাড়া এর মধ্যেই বেড়ে গেছে। শুধু গণপরিবহন না, আমরা ভোজ্য তেলের ক্ষেত্রেও সেটি দেখেছি যে সরকারের আগেই তারা দাম বাড়িয়ে রেখেছে। মুস্তফা কামাল ভাই, জ্বালানি তেল তো মূলত এখানে প্রাসঙ্গিক। জ্বালানি তেল এমন একটা বিষয়, সরকারিভাবে কখনোই বলা হয় না যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এবার যে বাড়ানো হয়েছে এটাও বলছে না, সরকারি ভাষা আছে একটা, বলা হয় সমন্বয় করা হয়েছে। আর আমরা যারা ভুক্তভোগী অথবা ক্রেতা, তারা বুঝে যে বাড়ানো হয়েছে। এই গেল একদিক। আরেক দিক হচ্ছে জ্বালানি তেল এমনই একটা উপাদান, এটা যেমন রাজনীতির বিষয়, অর্থনীতির বিষয়, কূটনীতির বিষয়। সমন্বয় করাটা একটু যদি বোঝাতেন। আমি সরকারি ভাষার সমন্বয়, এটা কি? তারা এই ভাষাটাই বলতে চায়, বাড়ানো না, সমন্বয়। সমন্বয়। সমন্বয়টা কিভাবে হয় একটু যদি খোলাসা করতেন। সোজা বাংলা কথা, তারা দাম বাড়ায়, আর বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এটা নিয়ে একটু বসে। একটা সময় পর্যন্ত ছিল শুনানি, একটা পর্ব ছিল যে সব পণ্যের দাম বাড়াতে গেলে একটু শুনানির ব্যবস্থা থাকতো, সেটাও এখন আর নেই। তো তারপরও সরকার জ্বালানি তেলের বিষয়ে অত্যন্ত চেষ্টা করেছে, যদি না যতক্ষণ পর্যন্ত না বাড়ানো যায়। বলা হয়েছে যে বাধ্য হয়ে বাড়াতে বাধ্য হয়েছে, হয়ে তারপরও সরকার ভর্তুকি দিতে হবে, এটা সত্য। কিন্তু দ্বিতীয় বাক্যটা নিয়ে গোলমাল হচ্ছে, যে যেটা আপনার কাছে কেউ জানতে চায় নাই, অথবা আপনি নিজেও জানেন, সেটা সবাই জানে, যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও অন্য অন্য কিছুর দাম বাড়বে না। আপনার এই পণ্ডিতটুকু দরকার ছিল না, এটা সবাই জানে। যেই মাত্র জ্বালানি তেলের দাম বাড়ে বা বাড়বে বলে শোনা যায়, যথারীতি সবকিছুর দাম বেড়ে যায়। আমরা সরকারের পক্ষ থেকে সেই বক্তব্য পেয়েছি। তো দরকার ছিল না এই বাড়তি কথাটুকু বলার। গণপরিবহন বলতে আমরা সচরাচর বুঝি বাস সহ যেগুলোতে আমরা একটু বেশি চলাচল করি, ওখানে বড় এক ফ্যাক্টর হচ্ছে ট্রাক।
পণ্য পরিবহন যারা করে, জি। তারা কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছে আজকে 7-8 মাস হয়ে গেছে, নির্বাচনেরও আগে। জি। ওটার জন্য কারো কোনো ঘোষণা লাগে না, কোনো শুনানি লাগে না। সেটা জানে শুধু যারা মাল ক্যারি করে তারা ভালো করে জানে, আর যারা এ মালামাল পরিবহনে সম্পৃক্ত তারা জানেন। তো আমাদের এখানকার বাস্তবতা হচ্ছে এরকম, পরিবহন ভাড়া বাড়লো, পণ্যের দাম বাড়লো, তো আবার মানুষ একটু বাড়তি দিয়েও কিন্তু স্বস্তি চায় কখনো কখনো, কিন্তু মানুষের ভাগ্যে সেটা জোটে না। আপনি দেখেছেন তেলের দাম বাড়ানোর পরে যদি সবার জন্য তেলটা অ্যাভেলেবল হতো বা অন্তত কষ্ট একটু কমতো, তাতেও মানুষ কিন্তু এত ক্ষুব্ধ হতো না। একদিকে বাড়িয়েও ফেললেন, আবার বলছেন না পর্যাপ্ত আছে, আবার বলছেন কৃত্রিম সংকট আছে, অর্থাৎ কথার ক্ষেত্রগুলো এত বিস্তৃত হয়ে যাচ্ছে, এতে করে আপনি কৃত্রিম সংকট কারা তৈরি করছে ওই দিকেও অ্যাটেনশন দিতে পারছেন না, অথবা কত পর্যাপ্ত আছে সেটাও বলতে পারছেন না। কিন্তু পর্যাপ্ত যে আছে সেটা তো আমরা টের পাচ্ছি, নাহলে সেলুনের দোকানে যাবে কেন? এই গেল একদিক। দ্বিতীয় দিক, আর তেলের এমনই উছিলা হয়, এটা তেলের উছিলায় আপনার লাল শাক, লাউ, বেগুন সব কিছুর দাম বাড়বে। যে অর্থনীতির কিচ্ছু বোঝে না সেও কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে দিবে যে তেলের দাম বেড়েছে তো এই জন্য বেগুনের দামও বেড়েছে, অথবা হরমুজের এই অবস্থা তো এই জন্য আমাদের তরমুজের মার্কেটের এই অবস্থা, তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়। যার আসলে সে তরমুজ শুধুই বিক্রি করে, তরমুজের সঙ্গে উৎপাদনও হরমুজ করে না। চলে আসছে। হ্যাঁ, নিয়ে আসে টেনে, আপনি কিচ্ছু বলতে পারবেন না তাদেরকে, এটা এক অরাজকতা। তো একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল যে এগুলো চলেছে দীর্ঘদিন। নতুন এই সরকার একদিকে এসেছে একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে, একদম